স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের যে বিহেভিয়ার অফ গ্যাস অর্থাৎ গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি শুরু করছি। ওকে, তো প্রথমে আমি কন্টেন্টটা লিখেছি যে এই চ্যাপ্টারটা তোমাদের পাঠ্য বিষয় কী কী রয়েছে, কোন কোন টপিকগুলো সম্পর্কে পড়া হবে। তো প্রথমে আমি সেই টপিকগুলো সম্পর্কে একটু ডিসকাস করব, কী কী পড়া হবে, তারপরে আমরা পরপর ওয়ান বাই ওয়ান টপিকসগুলো ডিসকাস করব। ওকে, তো অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস তোমাদের একটি ফার্স্ট চ্যাপ্টার যেটা পরিবেশের জন্য ভাবনা, কিন্তু ওটা ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে খুব একটা বেশি রিলেটেড না হয়, আমি ওটা পরে করানোর সিদ্ধান্ত নিচ্ছি। বাট প্রথমে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটা আমি শুরু করতে চলেছি তোমাদের এই বিহেভিয়ার অফ গ্যাস, বা এটাকে বাংলাতে গ্যাসের আচরণ হয়। আমি যে পিপিটিটা বানিয়েছি সেটা মেনলি ইংরেজিতেই বানিয়েছি, বাট আমি বাংলার টার্মগুলো সব লিখে লিখে যাব। ওকে, তো বিহেভিয়ার অফ গ্যাস অর্থাৎ আমি এখানে বলতে পারি যে গ্যাসের আচরণ সম্পর্কে আমরা পড়বো অ্যাকচুয়ালি। ওকে, গ্যাসের আচরণ সম্পর্কে পড়ব। তো এখানে আমাদের কী কী টপিকস থাকবে, কন্টেন্ট কী কী থাকছে। ফার্স্ট আমরা যেটা পড়বো সেই ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ফার্স্ট আমরা পড়বো পদার্থের শ্রেণী বিভাগ। ওকে, পদার্থের শ্রেণী বিভাগ। তো পদার্থের শ্রেণী বিভাগ এখানে আমরা কিসের উপর ভিত্তি করে পড়বো পদার্থের শ্রেণী বিভাগ, অর্থাৎ আমি এখানে বলতে পারি পদার্থের শ্রেণী বিভাগ। পদার্থের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ম্যাটার মানে হচ্ছে পদার্থের শ্রেণী বিভাগ। তোমরা নোটসটা বানিয়ে নিতে পারো ক্লাসের সঙ্গে সঙ্গে। ওকে, তাহলে সুবিধা হবে। তো ক্লাসিফিকেশন অফ ম্যাটার বা পদার্থের শ্রেণী বিভাগ, সলিড, লিকুইড, গ্যাস, হ্যাঁ কঠিন তরল গ্যাস, এইসব সম্পর্কে আমরা আলোচনা করব। এবং মেনলি ওখানে ডিসকাশনটা আমরা করব যে যার যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স তার উপর ভিত্তি করে মেনলি এই বিভাজনটা করা হয়েছে। ওকে, তারপর নেক্সট আমরা পড়ব ফিজিক্যাল প্যারামিটার ফর গ্যাসুয়াস সিস্টেম। মানে হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার বলতে বোঝাচ্ছে এখানে ভৌত চলরাশি। হ্যাঁ, গ্যাসীয় সিস্টেমের জন্য কী কী চলরাশি প্রয়োজন। তো আমি এখানে বলতে পারি গ্যাসীয় সিস্টেমের চলরাশি, গ্যাসীয় সিস্টেমের চলরাশি আমি বলতে পারি। একটা গ্যাসীয় সিস্টেমকে প্রকাশ করার জন্য কী কী চলরাশি প্রয়োজন, চাপ, আয়তন, উষ্ণতা, হ্যাঁ মূল সংখ্যা, এইসব নিয়ে আলোচনা করবো এখানে। এটা ফিজিক্যাল প্যারামিটার। এবং এই যে ফিজিক্যাল প্যারামিটারগুলোর কথা বলছি, পিভিটি এটসেট্রা, এই প্যারামিটারগুলোর মধ্যে যে রিলেশন রয়েছে ফর আইডিয়াল গ্যাস। ওকে, ফর আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের জন্য এদের মধ্যে কী রিলেশন রয়েছে সেগুলো আমরা কয়েকটা সূত্রের মাধ্যমে পড়ব। যেমন বয়েলের সূত্র অর্থাৎ বয়েলস ল, চার্লসের সূত্র চার্লস ল, রেসাল ল, অ্যাভোগাড্রো সূত্র, গেলুসাকের সূত্র। ওকে, এই কয়েকটা সূত্রের মাধ্যমে আমরা মেনলি এই বিষয়গুলো করব। তো এগুলো গ্যাস ল নামে পরিচিত এগুলো। হ্যাঁ, এগুলো মেনলি সাম কাইন্ডস অফ গ্যাস ল ইউ ক্যান সে। তো এগুলো গ্যাস ল নামে পরিচিত। তো আমরা এই চ্যাপ্টারটা তারপর গ্যাস ল সম্পর্কে পড়ব। ওকে, তো গ্যাস লটা হয়ে যাওয়ার পর আমরা এই চ্যাপ্টারটা সেকেন্ড পার্টটা পড়ব, এটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্ব, এই টোটাল কোর্স স্ট্রাকচার এই চ্যাপ্টারের আমাদের। ওকে, যদিও এই চ্যাপ্টারটা খুব সামান্য পার্ট আমাদের এখানে রয়েছে, তোমরা ক্লাস 11-এ গিয়ে এটা ডিটেলস পড়বে। আবার সবগুলোই ক্লাস 11-এ যে ডিটেলস পড়া হবে, বাট আমরা এখানে অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস এইগুলি মেনলি পড়ব। ওকে, এবং আমি এখানে একটা বিশেষ কথা বলে রাখি যে এই যে ফার্স্ট পোর্শনটা আমাদের রয়েছে, ফার্স্ট পোর্শনটা এইটা আমরা ফিজিক্সের ভাষায় বা কেমিস্ট্রির ভাষায় আমরা এটাকে ম্যাক্রোস্কোপিক স্টাডি বলবো। গ্যাসের একটা ম্যাক্রোস্কোপিক স্টাডি। ওকে, বলছি বিষয়গুলো কি বোঝাচ্ছে আসলে, ম্যাক্রোস্কোপিক স্টাডি বলবো এটাকে। আমরা ফার্স্ট পোর্শনটা যেটা পড়বো এই চ্যাপ্টারে, আর সেকেন্ড পোর্শন যেটা খুব কম অংশ আছে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্টাডি। মাইক্রোস্কোপিক স্টাডি আমি বলতে পারি। তো ম্যাক্রোস্কোপিক মানে বুঝতে পারছো একটা বৃহৎ আয়তন ক্ষেত্রে, হ্যাঁ বৃহৎ আয়তন ক্ষেত্রে ম্যাক্রোস্কোপি বলতে বোঝাচ্ছে, যদি এক্সাক্ট বাংলা নয় তবু আমি বোঝানোর চেষ্টা করছি। আর মাইক্রোস্কোপি মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বোঝাচ্ছে। তাহলে মেনলি এখানে ম্যাক্রোস্কোপিক স্টাডি কেন বলা হচ্ছে না, সাপোজ আমরা যদি একটা গ্যাসীয় সিস্টেমের কথা ভাবি, সাপোজ দিস ইজ আ কন্টেনার, গ্যাস কন্টেনার, হ্যাঁ এর মধ্যে গ্যাস রয়েছে। তো আমরা এখানে আমরা কি করতে চাইছি মেনলি এই ফার্স্ট পার্টটাতে, বিহেভিয়ার অফ গ্যাসের যে ফার্স্ট পোর্শনটা রয়েছে কাইনেটিক থিওরির আগে পর্যন্ত, এবং ওই জন্য কাইনেটিক থিওরি অফ গ্যাস এই জায়গাটাতে অনেক বইতে নাম দেওয়া আছে আণবিক স্তরে গ্যাসের আচরণ।
দ্যাট মিনস দ্য মাইক্রোস্কোপিক স্টাডি। আর ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে যে আমরা বাইরে থেকে এই গ্যাসটার ইফেক্টটাকে আমরা দেখব, যে এই গ্যাসটার চাপ কীরকম, গ্যাসটার আয়তন কীরকম, গ্যাসটার টেম্পারেচার কীরকম, এইসব দেখব। বাট তার জন্য আমার ভেতরের মলিকুলসগুলোর বিহেভিয়ার জানার প্রয়োজন নেই। আমি চাপ মাপবো একটা নির্দিষ্ট যন্ত্রের সাহায্যে, আমরা জানি ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়, ভলিউম মাপতে পারি আমরা, টেম্পারেচার থার্মোমিটার সাহায্যে মাপতে পারবো। ইট ইজ ভেরি সিম্পল। তার জন্য আমার গ্যাসটার ভেতরে যে বা গ্যাসটার ইনসাইডের যে মলিকুলসগুলোর যে আচরণ সেটা আমার জানার প্রয়োজন হবে না। বাট আমরা যখন গ্যাসের গতীয় তত্ত্ব পড়ব সেখানে কিন্তু আমরা গ্যাস মলিকুলসগুলো ইন্ডিভিজুয়ালি তার ভেলোসিটি, ভেরিয়াস কাইন্ডস অফ ভেলোসিটি দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করব, তার প্রেসার, টেম্পারেচার, এইসব। ওকে, তো সেই জন্য এটাকে আণবিক স্তরে গ্যাসের আচরণ বলা হয় কাইনেটিক থিওরি, মানে এর মলিকুলসগুলোর ভেলোসিটি সম্পর্কে, মলিকুলসগুলোর আচরণ সম্পর্কে আমরা জানতে চাইব। তাই জন্য আণবিক স্তরে গ্যাসের আচরণ বলা হচ্ছে, মাইক্রোস্কোপিক ভিউ বলা হচ্ছে। বাট ওভারঅল যখন আমরা বাইরে থেকে ইফেক্টটা দেখছি ইন টার্মস অফ প্রেসার, ভলিউম, টেম্পারেচার, তখন আমরা সেটাকে বলছি যে ম্যাক্রোস্কোপিক ভিউ। ওকে, সো দিস ইজ দ্য টোটাল কোর্স স্ট্রাকচার অফ দিস চ্যাপ্টার। এবার আমরা এক এক স্টার্ট করি। ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ওকে, তো ক্লাসিফিকেশন অফ ম্যাটার বা পদার্থের শ্রেণীবিভাগ আমি যদি বলি, এখানে পদার্থের শ্রেণীবিভাগ। ওকে, তো পদার্থের শ্রেণীবিভাগে আমরা পদার্থ, ম্যাটার, পদার্থকে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করেছি ইনিশিয়ালি। রাফলি আমি বলছি এর ডিপ ইনসাইড কি রয়েছে, বাট রাফলি যেটা তোমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বইতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পাবে সেটা এইভাবে বিভাজন রয়েছে, যে সলিড অর্থাৎ কঠিন পদার্থ, লিকুইড অর্থাৎ তরল পদার্থ, গ্যাস অর্থাৎ গ্যাসীয় পদার্থ। তো এই যে তিনটে পদার্থ রয়েছে কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে? ম্যাটার পদার্থ তো অনেক রকম বিভাজন তোমরা পেয়েছো, হ্যাঁ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বা ভেরিয়াস কাইন্ডস অফ পদার্থ তোমরা পেয়েছো। কিন্তু আমরা এখানে এই পদার্থকে ভাগ করতে চাইছি, এই সলিড, লিকুইড বা গ্যাস ভাগ করতে চাইছি কিসের উপর ভিত্তি করে? এদের যে মলিকুলার ডিস্টেন্স, যে আমি সাপোজ যদি বলি এটা একটা অংশ, একটা কোনো একটা ম্যাটারের একটা অংশ, সাপোজ দিস ইজ আ ম্যাটার। ওকে, এটা আমরা মনে করছি যে কোনো একটা ম্যাটার। তো এই ম্যাটারটা কি নিয়ে তৈরি? মেনলি অ্যাটমস এবং মলিকুলস, দুটো অ্যাটমস, দুটো তিনটে অ্যাটমস মিলে, গ্রুপ অফ অ্যাটমস মিলে একটা মলিকুল তৈরি করে। তাহলে মেনলি আমি বলতে পারি মলিকুলস নিয়ে তৈরি বা অ্যাটমস নিয়ে তৈরি আমি বলতে পারি। তো সেই অ্যাটমস বা মলিকুলসগুলোর আমি মলিকুলস দিয়েই বলি। তো একটা এই যে একটা গ্রুপ অফ অ্যাটমস রয়েছে, এখানে একটা গ্রুপ অফ অ্যাটম রয়েছে, এখানে একটা গ্রুপ অফ অ্যাটমস রয়েছে, এখানে একটা গ্রুপ অফ অ্যাটমস রয়েছে। তো এদের মধ্যেকার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা যদি খুব কম হয়, মানে এরা যদি খুব কাছাকাছি থাকে, ঘন সন্নিবিষ্ট থাকে, তাহলে কি হবে? এটা রিজিড টাইপের, মোর রিজিড টাইপের হবে। ওকে, সেই রাফলি আমি বলছি, আমি ইন ডিটেলস ডিসকাশন আসছে রাফলি। তাহলে এটাকে আমরা কঠিন পদার্থ বলতে পারি। যাদের যে ইন্টারমলিকুলার যে ডিস্টেন্স সেটা খুব কম হয়, তখন সেটাকে আমরা কঠিন পদার্থ বলছি। যদি এটা তুলনামূলকভাবে একটু বেশি হয়, তখন আমরা সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা তরল পদার্থ বলছি। আর যদি অনেক বেশি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? গ্যাসীয় পদার্থ বলবো, অনেক যদি বেশি হয়। ওকে, ইন্টারমলিকুলার। তার জন্য কি হয় যে কঠিন পদার্থের একদম একটা নির্দিষ্ট শেপ থাকে, এবং এই শেপটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা যদি এটা একটা কঠিন পদার্থ এবং ছুরি দিয়ে যদি এটা কাটতে যাই, আমাদের খুব বেশি বল প্রয়োগ করতে হবে। তার কারণ কি? এই অ্যাটমসগুলো খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় আছে। বাট তরল পদার্থের মধ্যে আমরা যে কোনো সময় কোনো ধারালো বা এমনি আমরা ধারালো অস্ত্র হওয়ারও প্রয়োজন হয় না, এমনি জাস্ট আমরা হাত ঢুকিয়ে দিতে পারবো একটা তরল পদার্থের মধ্যে। কেন পাচ্ছি? কারণ এই মলিকুলগুলো বেশ দূরে আছে, তাহলে আমাদের যদি সিম্পলি আমরা কোনো অবজেক্ট এখানে পেনিট্রেট করতে পারছি। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তো অবশ্যই পারা যাবে। তার মানে মেনলি বিষয় হচ্ছে যে এদের ইন্টারমলিকুলার স্ট্রাকচার, এবং ইন্টারমলিকুলার স্ট্রাকচারটা খুব কাছাকাছি থাকার কারণে এদের যে আকর্ষণ বল, ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন ফোর্স, সেটাও কঠিন পদার্থের ক্ষেত্রে অনেক বেশি হয়, তরলের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম হয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একদমই কম। তাই গ্যাসীয় পদার্থের তো নির্দিষ্ট কোনো শেপও থাকে না, নির্দিষ্ট কোনো আয়তনও থাকে না, ঠিক আছে। আর তরল পদার্থের ক্ষেত্রেও বলা যায় যে কিছুটা এই গ্যাসীয় পদার্থের থেকে কিছুটা এই ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকছে। তাহলে এইভাবে আমি রাফলি তিনটে ভাগে ভাগ করতে পারি, কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ। বাট আমরা হায়ার স্টাডিতে গেলে এই পদার্থের শ্রেণীবিভাগটা একটু অন্যরকমভাবে দেখব, যে পদার্থকে এরকম তিন ভাগে ভাগ না করে দু ভাগে মেনলি ভাগ করা হচ্ছে। কি কি দু ভাগে ভাগ করা হচ্ছে? আমি ম্যাটারে যদি অন্যভাবে শ্রেণীবিভাগ বলি, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে জাস্ট একটা হচ্ছে যে কনডেন্সড ম্যাটার,
একটা হচ্ছে কনডেন্স ম্যাটার, মানে যেটা ঘন সন্নিবিষ্ট থাকছে বলছি। কারণ আমরা এইভাবে সলিড লিকুইড গ্যাস বললে আরও অনেক কথা চলে আসবে, যেমন সাপোজ অনেকে বলতে পারে যে এছাড়াও কঠিন তরল গ্যাস ছাড়াও রয়েছে, যেমন প্লাজমা স্টেট রয়েছে পদার্থের, অনেকে বলতে পারে। এছাড়া কি রয়েছে প্লাজমা ছাড়া, কি বোস আইনস্টাইন কনডেনসেশন, বোস আইনস্টাইন কনডেনসেশন বলে পদার্থের একটা অবস্থা রয়েছে কনডেন্সড ম্যাটারের। তো এইরকম বিভিন্ন ধরনের বিভাজন চলে আসতে পারে, তিনের অধিক চলে আসতে পারে। বাট আমি মোর কম্প্যাক্ট ফর্মে এটাকে লিখতে পারি এইভাবে, যে একটা হচ্ছে যে কনডেন্সড ম্যাটার, ওকে, এবং আরেকটা হচ্ছে যে গ্যাস। কনডেন্সড ম্যাটার এবং গ্যাস। কনডেন্সড ম্যাটার মানে যেগুলো ঘনীভূত পদার্থ, তাহলে সেক্ষেত্রে সলিড চলে আসবে, সেক্ষেত্রে লিকুইড চলে আসবে, সেক্ষেত্রে প্লাজমা চলে আসবে, সেক্ষেত্রে বোস-আইনস্টাইন কনডেনসেশন চলে আসবে। শুধু তাই নয়, কনডেন্সড গ্যাসের যে একটা স্টেট রয়েছে, যেটা হচ্ছে কনডেন্সড গ্যাস বা ঘনীভূত গ্যাস, সেটাও কিন্তু এই পোর্শনটার মধ্যেই চলে আসবে। তাহলে লট অফ অবজেক্টস উইল ফল ইন দিস ক্যাটাগরি, that is condensed matter, and here only the gases, real gases or the ideal gases will be there. গ্যাসীয় পদার্থ বলতে যেগুলো মেনলি বোঝানো হবে, সিম্পল নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি যে সমস্ত গ্যাসগুলো রয়েছে। আর কনডেন্স ম্যাটার মানে গ্যাসের যে কনডেন্সড ফর্ম, ঘনীভূত গ্যাস যেটা, সেটাও কিন্তু কনডেন্স ম্যাটারের মধ্যেই পড়ে যাবে। তাহলে এইভাবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কনডেন্স ম্যাটার, একটা হচ্ছে গ্যাস। দিস ইজ মোর ক্লারিফাইড classification of matter with respect to this viewpoint. This is the more clarified বিভাজন পদার্থের। বাট এখানে সলিড লিকুইড গ্যাস বললে আমার আরও আদার্সগুলো চলে আসবে, প্লাজমা বা বোস-আইনস্টাইন কনডেনসেশন। বাট হয় আমি কনডেন্সড ম্যাটার এবং গ্যাস বলবো, তো কনডেন্সড ম্যাটারের মধ্যে সমস্ত কনডেন্সড পদার্থগুলো, ঘনীভূত পদার্থগুলো এক জায়গায় চলে আসবে, বাকিগুলো গ্যাস আমি বলতে পারি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কারেক্ট ক্লাসিফিকেশন অফ ম্যাটার। পদার্থের একদম সঠিক শ্রেণীবিভাগ আমি বলতে পারি, একদম মডার্ন শ্রেণীবিভাগ আমি বলতে পারি, মডার্ন ক্লাসিফিকেশন আমি বলতে পারি এ কনডেন্সড ম্যাটার অ্যান্ড গ্যাস। বাট এজ এ 10 স্টুডেন্ট যে সাফিসিয়েন্ট টু সে যে পদার্থের তিনটে ভাগ রয়েছে, কঠিন, তরল এবং গ্যাস, অ্যাকর্ডিং টু দেয়ার মলিকুলার সেপারেশন, তাদের যে মলিকুলার সেপারেশন সেই অনুযায়ী তিনটে ক্লাসিফিকেশন রয়েছে, সলিড, লিকুইড এবং গ্যাস। দিস ইজ সাফিসিয়েন্ট ফর ক্লাস 10 স্টুডেন্ট। But if you want to gain some advanced knowledge, then you should know this kinds of classification also, that condensed matter এবং gas. This is the actual classification. Okay. Next, আমরা এবার দেখব ফিজিক্যাল প্যারামিটার অফ গ্যাসিয়াস সিস্টেম। ফিজিক্যাল প্যারামিটার মানে হচ্ছে যে চলরাশি, গ্যাসের যে চলরাশি, গ্যাসীয় চলরাশি। একটা গ্যাসকে প্রকাশ করার জন্য বা একটা গ্যাসীয় সিস্টেমকে প্রকাশ করার জন্য যে চলরাশিগুলো প্রয়োজন হয়, সেগুলোকে আমরা ফিজিক্যাল প্যারামিটার বলি। ভৌত চলরাশি আমি বলতে পারি মোর ক্লিয়ারলি, গ্যাসীয় ভৌত চলরাশি। ওকে, আমি এই চলরাশি সম্পর্কে তোমাদেরকে একটু বলি যে এই চলরাশিগুলো আমরা কীভাবে কোথায় ইউজ করেছি। এর আগে আমরা চলরাশি ইউজ করেছি, সেটা হচ্ছে যে ক্লাস 9-এ যখন আমরা ফার্স্ট বল ও গতি চ্যাপ্টার পড়েছিলাম। বল ও গতি চ্যাপ্টার তোমরা এখন পড়েছিলে ক্লাস 9-এ, তখন আমরা একটা বস্তুর, গতিশীল বস্তুকে মেকানিক্স আমরা পড়েছি, রেস্ট, মোশন এসব স্টেট পড়েছি ওখানে। তো ওখানে আমরা একটা বস্তুর গতির অবস্থা, ওকে, একটা বস্তুর যখন আমরা গতির অবস্থা প্রকাশ করতাম, গতির অবস্থা, তখন আমাদের কতগুলো ফিজিক্যাল প্যারামিটার লাগতো, চলরাশি লাগতো, যেগুলোকে ডাইনামিক্যাল ভেরিয়েবল বলা হয় বা গতীয় চলরাশি বলা হয়। যেগুলোকে ডাইনামিক্যাল ভেরিয়েবল বা গতীয় চলরাশি বলা হয়। ওকে, ডাইনামিক্যাল ভেরিয়েবল বা গতীয় চলরাশি বলা হয় কি? যেমন বস্তুর অবস্থান। ফার্স্ট তোমরা যদি একটা বস্তু কণাকে ডেসক্রাইব করতে চাও, প্রথমে কি বলবে যে বস্তুটা কোথায় অবস্থিত, তারপরে আমরা কি বলবো বস্তুটা কিভাবে অবস্থানটা কিভাবে চেঞ্জ হচ্ছে বস্তুটার সময়ের সঙ্গে সঙ্গে, তার মানে কি তার বেগ, দ্রুতি এইসব জানতে চাইবো। তার বেগটা সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তন হচ্ছে তার ত্বরণ জানতে চাইবো। তাহলে এইগুলো আমরা দেখেছি যে তার পজিশন, তার ভেলোসিটি, তার অ্যাক্সিলারেশন, এইসব আমরা দেখি। তো এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে চলরাশির মধ্যে ডাইনামিক্যাল ভেরিয়েবল কোনো একটা সিস্টেমকে ডেসক্রাইব করার জন্য, ফর এনি সিস্টেম। সেটা হতে পারে একটা তাপগতীয় সিস্টেম, হতে পারে একটা গ্যাসিয়াস সিস্টেম, হতে পারে একটা লিকুইড সিস্টেম। ফর এনি সিস্টেম যেখানে মেনলি পার্টিকেলস ইনভলভ থাকবে, তো সেই সিস্টেমটাকে ডেসক্রাইব করার জন্য কতগুলো প্যারামিটার প্রয়োজন হয়, যেগুলোকে আমরা
সাধারণত ফিজিক্যাল প্যারামিটার বা ভৌত চলরাশি বলে থাকি। তো এই একটা গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে সেরকম কয়েকটা চলরাশি আছে, এবং চলরাশি থাকলে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। যেমন এই চলরাশিগুলোর মধ্যে সম্পর্ক তোমরা নির্ণয় করেছো, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটসেট্রা এটসেট্রা। সিমিলারলি এখানে যে ফিজিক্যাল প্যারামিটার মেনলি পিভিটি এবং এর সঙ্গে আরেকটা আমরা চলরাশি ইউজ করি, এই গ্যাসটার ভর অথবা তার মোল সংখ্যা আমি বলতে পারি, মোল নাম্বার এন বা তার ভর বলতে পারি। এই যে পিভিটি এবং এন এগুলো আমরা কিন্তু ইউজ করব এজ ডাইনামিক, এজ ফিজিক্যাল প্যারামিটার। ওকে, তো এইগুলো মিলে একটা স্টেটকে প্রকাশ করছে, গ্যাসের একটা স্টেটকে প্রকাশ করছে। কোনো একটা গ্যাসওয়াস সিস্টেমের একটা স্টেট, একটা অবস্থাকে প্রকাশ করতে গেলে আমাকে তার চাপ, আয়তন, তাপমাত্রা এইসব বলতে হবে। যেমন করে আমরা একটা ডাইনামিক্যাল সিস্টেমের একটা পার্টিকেলের যে ডাইনামিক্স, তার যে গতির অবস্থা, সেটাকে প্রকাশ করতে গেলে তার সে কোথায় অবস্থিত, এই মুহূর্তে কোনো একটা পার্টিকুলার সময় সে কত বেগে গতিশীল, তার ত্বরণ কীরকম, এগুলো সব যেমন জানতে চাই আমরা, ঠিক একই রকমভাবে একটা গ্যাসওয়াস সিস্টেমেরও তার চাপ, আয়তন, তাপমাত্রা এইগুলো জানার মাধ্যমে আমরা সেই তার স্টেটটাকে, গ্যাসের সেই স্টেটটাকে আমরা প্রকাশ করব। ওকে, তো এইভাবে আমরা একটা সিস্টেমের কতগুলো ফিজিক্যাল প্যারামিটার সম্পর্কে আমাদেরকে আগে পরিচিত হতে হবে একটা গ্যাসওয়াস সিস্টেমকে ডিসক্রাইব করতে গেলে। সেগুলো আমি একে একে বলেছি। প্রথমে মাস বা মোল নাম্বার, তারপর চাপ, তারপর আয়তন, এগুলো আমরা একে একে বলবো এবং ইন ডিটেলস ডিসকাস করব। ওকে, একটা মোল নাম্বার, মাস বা মোল নাম্বার, দিস ইজ ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। তোমরা হয়তো এটা আগে পড়েছো ক্লাস 9-এ মূল কনসেপ্ট সম্পর্কে তোমাদের আশা করছি আমি আইডিয়া রয়েছে। তো সেখানে জাস্ট আমি ধারণাটা একটু দেবো, বেশি ডিসকাস করার এগুলো প্রয়োজন নেই। যে মাস ওর মোল নাম্বার, আমরা জানি যে কোনো একটা গ্যাসওয়াস সিস্টেম বা কোনো একটা কন্টেনারের মধ্যে যদি সাপোজ গ্যাস রয়েছে, তো আমরা সাধারণত কি করি, যে গ্যাসের আণবিক ভর সাধারণত আমাদের জানা থাকে বিভিন্ন গ্যাসে, তাহলে সেই কতটা পরিমাণ গ্যাস রয়েছে, সাপোজ এখানে স্মল এম গ্রাম, সাপোজ বলছি স্মল এম গ্রাম গ্যাস এখানে রয়েছে, স্মল এম গ্রাম, এবং এর যে আণবিক ভর আমি বলছি ক্যাপিটাল এম, এর আণবিক ভর আমি ধরলাম ক্যাপিটাল এম। তাহলে মোল সংখ্যাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, এই গ্যাসটার কত মোল গ্যাস এখানে আছে যদি আমরা জানতে চাই, তাহলে সেই মোল সংখ্যা যেটাকে আমরা বলে থাকি, যেটাকে স্মল এন আমি বলছি, এখানে স্মল এন দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো মোল নাম্বারকে, আর মাসকে তো স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা অর বলতে আমি মাস আর মোল সংখ্যাকে সেম বোঝাচ্ছি না, কিন্তু ফার্স্ট যে ফিজিক্যাল প্যারামিটারটার কথা বলছি, যে চারটা ফিজিক্যাল প্যারামিটার আমরা বলছি, তার ফার্স্ট যে ফিজিক্যাল প্যারামিটারটা সেটা আমি ডিসকাস করছি মাস অথবা মোল নাম্বার হিসেবে, বিকজ দিজ আর ইনভলভ, এই এন এবং স্মল এম এর মধ্যে রিলেশন রয়েছে। কারণ স্মল এন ইজ ইকুয়াল টু কি, স্মল এম বাই ক্যাপিটাল এম, ভর ডিভাইড বাই আণবিক ভর, গিভেন মাস ডিভাইড বাই মলিকুলার মাস। তো এই দুটোর যে অনুপাত সেটা হচ্ছে মোল নাম্বার, সেটাই হচ্ছে যে মোল নাম্বার, মাস, ওই জন্য আমি মাস আর মোল নাম্বার বলছি। ওকে, বাট তার অর্থ এটা নয় যে মাস এবং মোল নাম্বার একই বিষয়। ওকে, তো এইখানের এই কনসেপ্টটা থাকলে জরুরি। এছাড়া এই সম্পর্কে যে আবার বেশি ডিটেলস কিছু ডিসকাশন, সেটা আমরা ক্লাস 9-এ ডিসকাশন করেছি অলরেডি। তো এটা আমি জাস্ট একবার মনে করে দিলাম অ্যাজ এ ফিজিক্যাল প্যারামিটার। ওকে, তো সেকেন্ড ফিজিক্যাল প্যারামিটার যেটা আমরা পড়তে চাইব, ভলিউম। দিস ইজ অলসো ভেরি ইজি, দিস ভলিউম ইজ অলসো ভেরি ইজি। এবং কোনো একটা গ্যাসের ভলিউম তো পরিমাপ করা খুবই সোজা। তোমরা জানো যে পাত্রটাতে গ্যাসটা থাকবে, সেই পাত্রটা যদি আমরা আয়তনটা জানি, তাহলে আমরা গ্যাসটা আয়তনটা নির্ণয় করতে পারবো। তো দিস ইজ ভেরি সিম্পল, গ্যাসের আয়তন নির্ণয় করা সবচেয়ে সিম্পল ব্যাপার। যে আমরা যদি একটা সিলিন্ডারের মধ্যে সাপোজ যদি গ্যাস থাকে, ওকে, সাপোজ এটা একটা সিলিন্ডার, তো এই সিলিন্ডারটা যদি আমরা আয়তন জানি, সাপোজ আয়তন জানি, ওকে, এই সিলিন্ডারটা যদি আমরা আয়তন জানি, তাহলে আমরা বলে দিতে পারবো যে এই গ্যাসটা আয়তন কত। ওকে, কারণ এখানে আমরা বলতে পারি ভলিউমকে সাধারণত ভি দিয়ে প্রকাশ করা হয়, এবং গ্যাসের আয়তন আমি বলতে পারি এখানে ভেরি সিম্পল, যে গ্যাসের আয়তন আসলে কি, পাত্রের আয়তনের সঙ্গে সমান, তো এখানে একটা বিশেষ বিষয় জানার প্রয়োজন হতে পারে যে এই আয়তনের একক কি। ওকে, আয়তনের একক তোমরা জানো যদিও, তো আমি মনে করে দিচ্ছি যে এসআই ইউনিট যদি বলি আমরা আয়তনের,
তাহলে সেটা হয় মিটার কিউব, আর সিজিএস ইউনিট যদি বলা হয় তাহলে সেটা সেন্টিমিটার কিউব। এছাড়াও কতগুলো ব্যবহৃত ইউনিট আছে, যেমন লিটার, ওকে, তারপর আমরা জানি ঘন ডেসিমিটার, ডেসিমিটার কিউব, তাছাড়া আমরা জানি মিলিলিটার, ওকে। তো এরকম ধরনের কয়েকটা প্রচলিত ইউনিট এছাড়াও আছে, ওকে। মিলি থাকলে সেটা 10⁻³ হয়, তোমরা জানো। মিলিলিটার সঙ্গে 1 মিলিলিটার ইকুয়াল টু কত হয়? 10⁻³ লিটার, ওকে। তো এইগুলো কতগুলো ব্যবহৃত একক রয়েছে এই দুটি ছাড়াও। মেনলি আমরা যদি কোনো আয়তনের একক বলতে চাই তাহলে মিটার কিউব এবং সেন্টিমিটার কিউব বলে থাকি। সিমিলারলি এর আগে যেটা আমরা দেখলাম, যেমন এখানে যে এন মূল নাম্বার যেটা কথা বলছি, এটা কিন্তু ইউনিটলেস, এর কোনো একক নেই, এককহীন। কারণ কি, এখানে যদি মাস থাকে, এখানে যদি গ্রাম থাকে, এখানে যদি গ্রাম থাকে, কেটে যাবে। বাট এর একক কি? ভরের একক আমরা জানি গ্রাম, কিলোগ্রাম অলরেডি জানি, বাট মোল সংখ্যা সে অর্থে কোনো একক নেই, দিস ইজ জাস্ট নাম্বার, ওকে। তাহলে ফার্স্ট ফিজিক্যাল প্যারামিটার কি হলো? মোল সংখ্যা, বা আমি ভর বলতে পারি। সেকেন্ড ভলিউম, যে ভেরি সিম্পল। থার্ড হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। তাহলে একটা সিলিন্ডারের মধ্যে যখনই গ্যাস থাকবে, আমরা গ্যাস থাকবে, মানে কী কী মেনলি জানতে চাইব, আমাদের কী কী ইনফরমেশন দরকার এই সিলিন্ডারের গ্যাসটাকে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য, এই গ্যাসওয়াস স্টেটটাকে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য আমাদের কী কী ইনফরমেশন লাগছে। ফার্স্ট ইনফরমেশন যেটা আমরা জানতে চাইব, যে গ্যাসটার পরিমাণটা কত, এম ইকুয়াল টু কত, ওর মোল সংখ্যা এন ইকুয়াল টু কত, যেটা আমরা ডিসকাস করলাম। সেকেন্ড আমরা যেটা জানতে চাইবো, আণবিক ভর জানা থাকলে আমরা এনও জানতে পারবো, স্মল এম জানা থাকলে। সেকেন্ড আমরা কি জানতে চাইবো, এর ভলিউম কত। ভলিউমটা ভেরি সিম্পল, নির্ণয় করবো, পাত্রের আয়তন জানলেই হবে। থার্ড কোয়ান্টিটি হিসেবে আমরা যেটা জানতে চাইছি, থার্ড ফিজিক্যাল প্যারামিটার হিসেবে যেটা আমরা জানতে চাইবো, সেটা হচ্ছে টেম্পারেচার কত। অ্যান্ড ফোর্থ ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে প্রেসার ইকুয়াল টু কত। এবং এই প্রেসার সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা চাই, এখানে আমরা আসছি সেটাতে। বাট এই টেম্পারেচার সম্পর্কে আমরা আইডিয়া পেতে পারি। এখানে মেনলি গ্যাসের টেম্পারেচারটা একটা, এই যে অরিজিনটা, উৎসটা আমি যদি বলি, এই টেম্পারেচার যদি উৎস বলি গ্যাসের, তাহলে এটা গ্যাসের গতীয় তত্ত্ব, যেটা আমরা নেক্সট মাইক্রোস্কোপিক ভিউ পয়েন্টে পড়ব। উৎস হচ্ছে গতীয় তত্ত্ব। গতীয় তত্ত্ব থেকে আমরা বুঝতে পারবো গ্যাসের টেম্পারেচারের কারণ কি। মেন কারণ হচ্ছে এই মলিকুলগুলোর মোশনের জন্য এই টেম্পারেচারটা রয়েছে। বাট যখন আমরা টেম্পারেচারটা পরিমাপ করছি, জাস্ট একটা থার্মোমিটারের সাহায্যে আমরা এই টেম্পারেচারটা পরিমাপ করতে পারবো। পরিমাপ করার জন্য আমাদের জাস্ট একটা থার্মোমিটার হলেই যথেষ্ট। টেম্পারেচার পরিমাপ করার জন্য আমাদের কি প্রয়োজন? থার্মোমিটার প্রয়োজন। তার জন্য আমাদের মলিকুলার মোশন সম্পর্কে জানার খুব একটা প্রয়োজন নেই। বাট আমরা যদি এর রিজন জানতে চাই, কি কারণে এই টেম্পারেচারটা তৈরি হচ্ছে, তাহলে আমরা দেখব যে তার কারণ হচ্ছে এই মলিকুলসগুলোর গতিশক্তি। সেটা আমি ডিসকাস করবো, যে গতিশক্তি যত বেশি হবে মলিকুলসগুলোর, এই গ্যাসটার টেম্পারেচার তত বেশি হবে। যদি আমরা তাপ দিই, এর তাপমাত্রা কেন বৃদ্ধি পায়? তাপ দিলে কি হয়, অ্যাকচুয়ালি এই মলিকুলগুলোর যে মোশনটা, সেই মোশনটা ইনক্রিজ করে, ভেলোসিটি ইনক্রিজ করে, এনার্জি পেয়ে যাচ্ছে, এক্সট্রা এনার্জি পেয়ে যাচ্ছে। তাহলে কাইনেটিক গতিশক্তি কি হচ্ছে? ইনক্রিজ হয়ে যাবে। গতিশক্তি ইনক্রিজ হলে টেম্পারেচার বাড়বে। তো এটা আমরা ডিটেল ডিসকাস করবো গ্যাসের গতিতত্ত্ব যখন করবো, সেকেন্ড পার্টটাতে, চেকটা, ওকে। এবং টেম্পারেচার তো তোমরা জানো, একে মেনলি সেন্টিগ্রেডে আমরা প্রকাশ করি, সেন্টিগ্রেড, ফারেনহাইট এসব প্রকাশ করি। যদিও গ্যাসের ক্ষেত্রে এটা সেন্টিগ্রেডে প্রকাশ করা হবে। গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে টেম্পারেচার সেন্টিগ্রেড বা কেলভিন অনেক সময় আমরা প্রকাশ করবো। কেলভিন স্কেলও প্রকাশ করবো, অথবা সেন্টিগ্রেড স্কেলও প্রকাশ করবো। এবং কেলভিন আর সেন্টিগ্রেড স্কেলের মধ্যে একটা বিশেষ রিলেশন রয়েছে, যে যদি এই রিলেশনটা আমাদের প্রয়োজন হবে, যে সেন্টিগ্রেড স্কেলে যদি কোনো পার্ট, সাপোজ সেন্টিগ্রেড স্কেলে পার্ট যদি আমি বলি যে স্মল টি, এবং কেলভিন স্কেলে পার্ট আমি যদি বলি, আমরা ক্যাপিটাল টি, তাহলে আমরা দেখবো যে এই ক্যাপিটাল টি হয়ে যাবে হচ্ছে স্মল টি প্লাস 273। সেন্টিগ্রেড স্কেলে যে মানটা, তার সঙ্গে 273 যোগ করলে আমরা পরম স্কেল বা ক্যাপিটাল টি, কেলভিন স্কেলে টেম্পারেচারটা পেয়ে যাবে, ওকে। And the fourth physical quantity, that is pressure বা চাপ, this is very important. চাপ, গ্যাসটার চাপ কত রয়েছে সেটাও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে জানার প্রয়োজন হবে, মানে জানতেই হবে যে চাপ কত। তো চাপটা, আমি গ্যাসের চাপটা আলোচনা করার আগে আমি ইন জেনারেল প্রেসারের ডেফিনেশনটা বলি। ইন জেনারেল প্রেসারের ডেফিনেশনটা হচ্ছে
যে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে চাপ বলতে কি বোঝায়, তাহলে নিশ্চয়ই আমি গ্যাসের চাপ কি তার ডেফিনেশন দেবো না। ইন জেনারেল চাপের ডেফিনেশন তোমরা হয়তো ক্লাস 9-এ পড়েছো। ইন জেনারেল চাপের ডেফিনেশন হচ্ছে যে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। ওকে, তাহলে যদি আমরা বলি যে এ ক্ষেত্রফলে, সাপোজ এ ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বল যদি এ পারপেন্ডিকুলার হয়, এই সিম্বলের সাহায্যে বোঝাচ্ছি বলটা কি, প্রযুক্ত বলটা কি লম্বভাবে ক্রিয়া করছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কত হবে, এ পারপেন্ডিকুলার ডিভাইড বাই এ। ওকে, এটাকে আমরা প্রেসার বলি। তাহলে গাণিতিক রাশিমালা যদি বলি প্রেসার সিম্পল পি ইকুয়াল টু এ পারপেন্ডিকুলার ডিভাইড যে কোনো ক্ষেত্রফলে যদি প্রযুক্ত একক ক্ষেত্রফলে যদি লম্বভাবে বল প্রযুক্ত হয় তাকে চাপ বলা হয়। তাহলে গ্যাসের চাপ এখানে কি হবে না, গ্যাসের চাপ আমরা এই অর্থে বলছি যে সাপোজ কোনো একটা পাত্রের মধ্যে, কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস রয়েছে, তাহলে আমি আগেই বললাম যে এই গ্যাসের মলিকুলসগুলো কী হবে, অণুগুলো কী হবে, এর গতিশক্তি রয়েছে। তাহলে ছোটাছুটি করলে কী হবে, পাত্রের দেওয়ালে ধাক্কা খাবে, তাহলে দেওয়ালে ধাক্কা লেগে কী হবে, আবার ফিরে আসবে। তাহলে দেওয়ালে ধাক্কা লেগে যদি ফিরে আসে তাহলে কী হবে, একটা বেগের চেঞ্জ হবে, এবং এর যেহেতু ভর আছে তাহলে ভরবেগের পরিবর্তন হবে। এখন আমরা জানি ভরবেগের পরিবর্তন প্রতি একক সময় যেটা হয়, বা সময়ের সাপেক্ষে যদি ভরবেগের পরিবর্তন বলি, একক সময় যদি ভরবেগের পরিবর্তন হয় সেটা বল। তার এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে মানে অবশ্যই তার উপর একটা বল প্রযুক্ত হচ্ছে। এবং এখানে যদি একটা ইউনিট এরিয়া নিই, লম্বভাবে যদি এদিকে এইভাবে ধাক্কা খেয়ে এইভাবে ফিরে আসে, তাহলে কি লম্বভাবে একটা লম্ব দিক বরাবর একটা ভরবেগের পরিবর্তন হচ্ছে, লম্ব দিক বরাবর বল প্রযুক্ত হচ্ছে, এবং প্রতি একক ক্ষেত্রফলে এই বলটাকে আমরা বলছি চাপ। বল বাই ক্ষেত্রফল সমান আমরা কি বলছি, এটাকে আমরা চাপ বলছি। তাহলে আলটিমেটলি ইন জেনারেল যেটা এফ পারপেন্ডিকুলার বাই এ ছিল, সেটা গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে না, গ্যাস অণুগুলো পাত্রের দেওয়ালের উপর ধাক্কা দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, একটা ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে পাত্রের দেওয়ালের উপর একটা বল প্রয়োগ হচ্ছে, তাহলে পাত্রের দেওয়ালের উপর চাপ প্রয়োগ হচ্ছে। তাহলে কন্টেনারটাও কি করবে, নিউটন থার্ড ল অনুযায়ী অপোজিট দিকে একটা বল প্রয়োগ করবে, তাহলে গ্যাসের উপর একটা চাপ প্রযুক্ত হচ্ছে। তাহলে সেই চাপটা এখানে গ্যাসের চাপ। বাট ইন জেনারেল চাপের যে ডেফিনেশন সেটা হচ্ছে যে এফ পারপেন্ডিকুলার বাই এ। তাহলে এখান থেকে আমরা ইউনিটও পেয়ে যাব, চাপের ইউনিট পেয়ে যাব। তাহলে চাপের যদি আমরা এসআই ইউনিট বলি, আমরা বুঝতে পারছি এখানে কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার। এটা নিউটন, এটা কি মিটার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে অনেক সময় কি বলা হয়, পাস্কাল বলা হয়, তাই তো, নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কাল বলা হয়। আর যদি আমি সিজিএস ইউনিট বলি তাহলে হয় ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবং এই নিউটন পার মিটার স্কোয়ার এবং ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে একটা নির্দিষ্ট রিলেশন আছে, তোমরা জানো যে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত হবে, 1 নিউটন মানে কত, 10⁵ ডাইন, 10⁵ ডাইন ডিভাইড বাই 1 মিটার স্কোয়ার মানে কত, 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে যে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, তাই তো, 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার থেকে যদি আমি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার নিয়ে যেতে চাই, জাস্ট 10 দিয়ে গুণ করলে পাওয়া যাবে। ওকে, এখন আমরা যেটা জানতে চাইবো এখানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। যেহেতু আমি গ্যাসের চাপের কথা বলছি, তাহলে যখন একটা পাত্রের মধ্যে গ্যাস থাকবে, সাপোজ একটা পাত্রের মধ্যে গ্যাস রয়েছে, এখানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ সম্পর্কে আমাদের ধারণা থাকা খুব প্রয়োজন। ওকে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কেন বলছি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন, তার কারণ হচ্ছে আমাদের বায়ুস্তম্ভ বা আমরা যেখানে বাস করছি, যে অঞ্চলে যেখানে যে আমাদের বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডল সবসময় আমাদের উপর চাপ প্রয়োগ করে রেখেছে। তো তার একটা প্রমাণ মান আছে, সেই প্রমাণ মানটাকে কোথায় ধরা হয়। আচ্ছা, আমি আগে বলে নিই ব্যাপারটা কি। ব্যাপারটা যে সাপোজ আমার এখানে কোনো একটা কন্টেনার রয়েছে, তো এই কন্টেনারের মধ্যে কি আছে, কন্টেনারের মধ্যে সাপোজ গ্যাস রয়েছে,
কন্টেনারের মধ্যে সাপোজ গ্যাস রয়েছে, তো এই গ্যাসটা একটা অভ্যন্তরস্থ চাপ আছে, আমরা বুঝতে পারছি গ্যাসের চাপ আছে, যেটা গ্যাসের সব স্থানে সমান চাপ প্রয়োগ করে, আমরা জানি পাস্কালের সূত্র অনুযায়ী প্রত্যেক জায়গায় সেম প্রেসার আছে। কিন্তু একটা এক্সট্রা প্রেসার সবসময় অনুভব করছে, ফিল করছে, যেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কত? তো অ্যাটমসফিয়ারিক প্রেসারটা সব জায়গায় কিন্তু সমান নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে, হাইটের ডিফারেন্সের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় পৃথিবী পৃষ্ঠের মধ্যে। তো তার জন্যই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের একটা স্ট্যান্ডার্ড মান ধরা হয়েছে, যে একটা অ্যাভারেজ বা স্ট্যান্ডার্ড মান আমি বলতে পারি কোনো একটা জায়গায়। কোন জায়গার সেই মানটাকে ধরা হয়েছে স্ট্যান্ডার্ড মান হিসেবে? না, সেটা হচ্ছে যে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে, ওকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, 2 নম্বর হচ্ছে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে যদি আমরা 76 সেন্টিমিটার পাদস্তম্ভের চাপ নির্ণয় করতে পারি, 76 সেন্টিমিটার যদি কোনো আমাদের কাছে পারদের স্তম্ভ থাকে এই জায়গায় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে সেই 76 সেন্টিমিটার পাদস্তম্ভ যে চাপ এখানে প্রয়োগ করবে, এই 76 সেন্টিমিটার পাদস্তম্ভ, সেই চাপটাই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে পারদের ঘনত্ব যদি রো হয়, আমরা জানি যে এইচ উচ্চতার তরল স্তম্ভ কত চাপ প্রয়োগ করে, এইচ রো জি, পি ইকুয়াল টু এইচ রো জি, এটা ক্লাস 9 ছিল, পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এখানে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন আমরা বলবো, তখন এইচটার জায়গায় জাস্ট 76 সেন্টিমিটার বসবে, রোয়ের জায়গায় 13.6 বসবে গ্রাম পার ঘন সেন্টিমিটার। তরলের এই পারদের ঘনত্ব এখানে 76 সেন্টিমিটার পাদস্তম্ভের চাপ বলছি, তাহলে পারদের ঘনত্ব লিখতে হবে গ্রাম পার সেন্টিমিটার, আমরা সিরিয়াস পদ্ধতিতে লিখছি, ইন্টু জি 980। তো এইটাকে যদি ক্যালকুলেট করা হয়, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারকে আমি যদি নিউটন পার মিটার নিয়ে যেতে চাই, কী করবো আমরা 10 দিয়ে ভাগ করবো, এই যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারকে নিউটন পার মিটার নিয়ে গেলে 10 দিয়ে ভাগ করবো, নিউটন পার মিটার স্কোয়ারকে ডাইন পার সেন্টিমিটার নিয়ে গেলে নিউটন স্কোয়ার নিয়ে 10 দিয়ে গুণ করবো। তাহলে সিম্পল 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে কত, 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আমি এই রেজাল্টটা মনে রাখতে পারবো, অ্যাটমসফিয়ারিক প্রেসারটা মানটা ইন ডাইন পার মিটার স্কোয়ার और নিউটন পার মিটার স্কোয়ার ইন পাস্কাল। ওকে, তো এই যে চাপটা, এই চাপটাকে আমরা প্রমাণ চাপ বলে থাকি, স্ট্যান্ডার্ড প্রেসার বলে থাকি। ওকে, এবং মেনলি আমরা এটা ইউজ করব যখন আমাদের এসটিপি বা এনটিপি বলা থাকবে, তখন আমরা এই 76 সেন্টিমিটার পাদস্তম্ভের চাপটাকে কিন্তু ইউজ করব। ওকে, এবার নেক্সট যেটা রইল এই চাপ সম্পর্কে, সেটা চাপ পরিমাপ কীভাবে করা হয়। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এবারে যেটা জানতে চাইবো মেনলি, সেটা হচ্ছে চাপের পরিমাপ, মেজারমেন্ট অফ প্রেসার। চাপের পরিমাপ অথবা বলতে পারো মেজারমেন্ট অফ প্রেসার। মেজারমেন্ট অফ প্রেসার। ওকে, তো চাপ মাপার জন্য কি যন্ত্র রয়েছে? গ্যাসের চাপ মাপার জন্য, বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য তো ব্যারোমিটার যন্ত্র রয়েছে, বাট গ্যাসের চাপ পরিমাপ করার জন্য ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা হয় সাধারণত। কী ব্যবহার করা হয়? ম্যানোমিটার। তো এই ম্যানোমিটার যন্ত্র আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার, একটা হচ্ছে খোলা মুখ ম্যানোমিটার। ওয়ান টাইপ হচ্ছে যে কি বদ্ধমুখ ম্যানোমিটার, আরেকটা টাইপ হচ্ছে যে খোলা মুখ ম্যানোমিটার। খোলা মুখ ম্যানোমিটার এর সাথে চাপ নির্ণয়। কেন এই দু ধরনের ম্যানোমিটার প্রয়োজন হয় চাপ নির্ণয় করার জন্য? এটা ডিপেন্ড করছে চাপটার পরিমাপের উপর, চাপটার মানটা কত। চাপের মান যদি খুব বেশি হয়, তাহলে বদ্ধমুখ ম্যানোমিটারের সাহায্যে এটা নির্ণয় করা যায় না, সেক্ষেত্রে আমাকে খোলামুখ ম্যানোমিটারের সাহায্যে নির্ণয় করতে হবে। আর মোটামুটি যদি ইন্টারমিডিয়েট বা কম চাপ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট
বদ্ধমুখ ম্যানোমিটারের সাহায্যে নির্ণয় করে নিতে পারো। এবং বদ্ধমুখ ম্যানোমিটারের সাহায্যে চাপ নির্ণয় করা বেশি সহজ খোলামুখ ম্যানোমিটারের চাইতে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা অন্তত বেশ সহজ। তো আমরা দেখি দুটো বিষয় আমি এখানে দেখাতে চাইবো যে কীভাবে এটা করা হয়। তো সাপোজ আমি প্রথমে বদ্ধমুখ ম্যানোমিটার নিয়ে একটু ডিসকাস করি, তারপর আমি খোলামুখ ম্যানোমিটার নিয়েও ডিসকাস করব। ওকে, সো ফার্স্ট আই লাইক টু ডিসকাস অ্যাবাউট বদ্ধমুখ ম্যানোমিটার। বদ্ধমুখ ম্যানোমিটার। তো বদ্ধমুখ ম্যানোমিটার কীরকম বিষয়টা, সাপোজ আমার কাছে এই একটা এরকম একটা স্ফেরিক্যাল একটা কন্টেনার রয়েছে, এখানে গ্যাস রয়েছে। সাপোজ এখানে গ্যাস রয়েছে, এই গ্যাসটার আমি চাপ মাপতে চাইছি। কী করবো তার জন্য, জাস্ট এই গ্যাসটাকে একটা ইউ আকৃতির নলের সঙ্গে কানেক্ট করে দেবো। এই গ্যাসটাকে কী করা হবে, এখানে একটা ইউ আকৃতির নলের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে, জাস্ট লাইক দিস। ওকে, ইউ আকৃতির নলের সঙ্গে এখানে আমি কানেক্ট করে দিলাম সাপোজ। আর এটা এই প্রান্তটাকে আমি ক্লোজ করে দিলাম, এই জন্য এটা বদ্ধমুখ বলছি। আর এইখানে একটা স্টপ কক দেওয়া আছে, যার সাহায্যে এই গ্যাসটাকে আমি এই ইউ নলটা থেকে আলাদা করে রাখতে পারি, গ্যাসটার উপরে যাতে গ্যাসটার প্রভাব যাতে এই ইউ নলের উপর ইনিশিয়ালি না পড়ে, তাই জন্য এখানে আমরা একটা স্টপ কক ইউজ করব। ওকে, এইবারে কি করব, এইখানে একটা সাপোজ যে কোনো লিকুইড আমি দিয়ে দিলাম এর ভেতরে। ওকে, সাপোজ এর ভেতরে আমি একটা লিকুইড দিয়ে দিলাম, তাহলে লিকুইডের একটা সমোচ্চশীলতা ধর্ম আছে। তার জন্য কী হবে, বোথ সাইডের লিকুইডটা সেম হাইট কভার করবে। বোথ সাইডের লিকুইডটা কী করবে, সেম হাইট কভার করবে। এখানে যে লিকুইডটা থাকবে, সাপোজ সেই লিকুইডটার ডেন্সিটি আমার জানা, কারণ এই লিকুইডটা আমি ঢুকিয়েছি, এই ডেন্সিটি সাপোজ রো ডেন্সিটির একটা লিকুইড আমি এখানে ঢুকিয়ে রেখেছি আগে থেকে। ওকে, এইবারে তাই এই বোথ সাইডে কী হবে, হাইট সেম হবে, হাইট সেম হবে। এইবারে আমি কি করলাম, জাস্ট এই স্টপ ককটাকে খুলে দেওয়া হলো। এইবারে যদি আমি স্টপ ককটাকে খুলে দিই, কি ঘটনাটা ঘটবে, তাহলে গ্যাসটা এটা দিয়ে এবারে এটা দিয়ে আসবে। তাহলে এই যে গ্যাসটার কি একটা প্রেসার ছিল, তো গ্যাসটার প্রেসার আমি সাপোজ হচ্ছে পি। তাহলে এই পি প্রেসারের জন্য কি হবে, এই গ্যাসটা এখানে এসে এই লিকুইডটাকে কী করবে, লিকুইডটাকে নিচের দিকে নামিয়ে দেবে। এই প্রেসারের জন্য এখানে তো প্রেসার, এই পি প্রেসার যেটা, এই প্রেসারটা যখন অ্যাপ্লাই হবে তাহলে কি হবে, এটা নেমে যাবে কিছুটা। সাপোজ এটা এই পরিমাণ নেমে গেল লিকুইডটা, তাহলে সেই সেম পরিমাণ লিকুইড এদিকে কি উঠে যাবে, সেম পরিমাণ লিকুইড কি উঠে যাবে। তাহলে এখন যদি আমি বিষয়টা দেখি যে সাপোজ এখানে সাপোজ আমি বলছি যে এই যে লিকুইডের যে হাইটের ডিফারেন্সটা হলো, তার ফলে সাপোজ এটা এখানে নেমে গেছে। ওকে, আর এটা উপর দিকে উঠে গেছে, এদের মধ্যে একটা হাইটের ডিফারেন্স হবে, হাইটের ডিফারেন্স হবে। তাহলে সাপোজ এই হাইটের ডিফারেন্সটা আমি ধরে নিচ্ছি ডেল্টা এইচ। তাহলে এইখান থেকে রাব করে দিতে সুবিধা হবে ব্যাপারটা। তাহলে সাপোজ আমার এইখানের লিকুইডটা নেমে গেল আর লিকুইডটা ওই পাশে উঠে গেল, এই পাশে উঠে গেল। ওকে, তাহলে তাহলে এখানে কি হলো, এখানে এই লিকুইডটা চলে এসছে, লিকুইডটা এই পজিশনটাতে চলে এসছে এখন। তাহলে আর এই যে ভেতরে যে লিকুইডটা ছিল, এটা লিকুইড না, এটা গ্যাসটা এখানে চলে এসছে আর লিকুইড এই পাশে উঠে গেছে। তাহলে এই দুটো জায়গার মধ্যে এখন এই লিকুইডটার যে হাইট হলো, এইখান থেকে এখানে যে হাইটের ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি আমি ডেল্টা এইচ বলি, হাইটের এই ডিফারেন্সটা যদি আমি ডেল্টা এইচ বলি, তাহলে কি হবে, এই যে এক্সট্রা ডেল্টা এইচ হাইট এখানে আমি দেখতে পাচ্ছি, এই ডেল্টা এইচ হাইটটা কি করছে, এইদিকে প্রেসার দিচ্ছে একটা, এই পোর্শনটাকে এখানে প্রেসার দিচ্ছে, এখানে একটা প্রেসার পড়ছে। এইখানে প্রেসারটা কত হবে, ডেল্টা এইচ ইন্টু রো ইন্টু জি, হাইটের ডিফারেন্স ইন্টু রো ইন্টু জি। হাইটের ডিফারেন্স বলতে ডেল্টা এইচ আমি ব্যবহার করছি, তাহলে এখানে ডেল্টা এইচ রো জি। এবং এই লিকুইডটা সাম্যাবস্থায় আছে, তার মানে নিশ্চয়ই এইদিকে যে প্রেসারটা দিয়েছে গ্যাস,
গ্যাসের এই প্রেসারটার জন্য এটা উঠেছে ডেল্টা এইচ। তাহলে আমি যদি এই ডেল্টা এইচটা স্কেলের সাহায্যে পরিমাপ করে নিতে পারি যে কতটা হাইট উঠেছে, আর তরলের ঘনত্ব আমার জানা থাকবে যে লিকুইডটা আমি এখানে ঢুকিয়েছি, অভিজ্ঞতা তখন জানি, তাহলে আমি সহজে ডেল্টা এইচ রো জিটা পরিমাপ করে নিতে পারবো। আর অবশ্যই যেহেতু লিকুইড ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এই চাপটা অবশ্যই ডেল্টা এইচ ইন্টু রো ইন্টু জি হবে। তো এইটা হয়ে যাবে গ্যাসের চাপ। তাহলে এইভাবে আমি একটা সিম্পল অ্যারেঞ্জমেন্ট করে আমি গ্যাসের চাপটাকে নির্ণয় করে নিতে পারছি, জাস্ট ডেল্টা এইচ ইন্টু রো ইন্টু জি। জাস্ট আমাকে এখানে যেটা পরিমাপ করতে হচ্ছে জাস্ট এই হাইটটা, যে কতটা হাইট লিকুইডটা উঠেছে সেইটা জাস্ট আমি যদি পরিমাপ করতে পারি, তাহলে আমি প্রেশারটা কিন্তু পেয়ে যাচ্ছি, যে কতটা প্রেশার এখানে দিচ্ছে এই গ্যাসটা। তাহলে বদ্ধমুখ ম্যানোমিটারের সাহায্যে খুব সহজে আমি প্রেশার নির্ণয় করতে পারছি। তাহলে আমার খোলামুখ ম্যানোমিটারটা প্রয়োজন হচ্ছে কেন? না, খোলামুখ ম্যানোমিটারটা আমার এই জন্যই প্রয়োজন হচ্ছে যে যদি সাপোজ এই গ্যাসটার চাপ অনেক বেশি হয়, তাহলে কি হবে? তাহলে এই যে পোর্শনটা রয়েছে ইউনলের, এই পোর্শনটা পুরোটা ফিল আপ হয়ে যাবে, এবং যদি বেশি হয় আবার মোর হয়, তখন দেখা যাবে এটা ভেঙে বা ফেটে বেরিয়ে যেতে পারে এদিকে লিকুইডে, যদি খুব বেশি চাপ হয়। তাহলে সেক্ষেত্রে আমার এই যে পুরো সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে যায়। তো তার জন্য যদি আমি এখানে জাস্ট একটা পলিসি ইউজ করি, যে যদি আমি এই পোর্শনটা বদ্ধ না করে খুলে দিই, এই পোর্শনটা যদি আমি বদ্ধ না করে খুলে দিই, তাহলে একটা সুবিধা পাওয়া যেতে পারে। কি সুবিধা পাওয়া যাবে যদি খুলে দেওয়া হয়? না, তাহলে যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেসারটা রয়েছে উপর দিকে, এদিক থেকে যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেসারটা রয়েছে পি অ্যাটমসফিয়ার, তাহলে কি হবে, এটাকে এই লিকুইডটাকে কি হবে, লিকুইডটাকে উপর দিকে উঠতে দেবে না, এ দেবে রাখবে। তাহলে এই প্রেসারটা যেটা অ্যাপ্লাই করা হয়েছিল, এখানে যে প্রেসারটা অ্যাপ্লাই করা হয়েছিল, তার জন্য যদি সাপোজ আমি ধরে নিই যে ডেল্টা এইচ হাইট উঠেছে, এবারে পি যদি অনেক বেশি হয়, আগের তুলনায় সাপোজ পি বেশি হয়ে গেছে এখন, তাহলে পি যদি এখন বেশি হয়ে যায়, সাপোজ এই পিটাকে আমি পি ড্যাশ বলছি এখন, পি ড্যাশ, তখন আমার কি প্রয়োজন হচ্ছে? বদ্ধমুখ ম্যানোমিটার নয়, তখন আমার প্রয়োজন হচ্ছে কি? খোলামুখ ম্যানোমিটার। যদি খুব বেশি হয়, যাতে করে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার এদিকে থাকে, যাতে করে, এবং অ্যাটমসফিয়ারিক প্রেসার হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার, 10⁶ ডাইনি পার সেন্টিমিটার স্কোয়ার অর্ডারে হিউজ পরিমাণ প্রেসার, তার চাইতে অন্তত এইটুকু ক্ষুদ্র পাত্রে বেশি প্রেসার থাকা সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি হতে পারে না, সেক্ষেত্রে যেহেতু এদিকে আমি দেখতে পাচ্ছি যে ডেল্টা এইচ হাইট, যদি তা সত্ত্বেও যদি ডেল্টা এইচ হাইট উঠে, আমি ধরে নিচ্ছি যে খুব বেশি প্রেসার আছে, তো তা সত্ত্বেও যদি এটা ডেল্টা এইচ হাইট ওঠে, তাহলে সেই ডেল্টা এইচ হাইটটাকে এখন কেবলমাত্র পিডাস, ডেল্টা এইচ হাইটের জন্য যে প্রেসারটা ডেল্টা এইচ রোজি, কেবল এইটাকে তো পিডাস ব্যালেন্স করছে না, তার সঙ্গে সঙ্গে পি অ্যাটমসফিয়ারটাকেও ব্যালেন্স করছে। কারণ এক তো পি অ্যাটমসফিয়ার প্রেসার উপর দিক থেকে রয়েছে, প্লাস এই ডেল্টা এইচ এখানে প্রেসার দিচ্ছে। তাহলে এই প্রান্তে রাইট সাইডে টোটাল প্রেসার কত, ডাউনওয়ার্ড প্রেসার কত? পি অ্যাটমসফিয়ার প্লাস ডেল্টা এইচ ইন্টু রোজি। তাহলে এখানে কিন্তু পি অ্যাটমসফিয়ার প্রেসারটা রয়েছে অলরেডি। তাহলে এই দুটোকে ব্যালেন্স করছে পিডিএস। তাহলে সেক্ষেত্রে পিডিএস সমান হয়ে যাবে কত? গ্যাসের চাপ হয়ে যাবে পি অ্যাটমসফিয়ার প্রেসার, যেটা আমাদের অলরেডি জানা, প্লাস ডেল্টা এইচ রোজি। তো হতে পারে সেক্ষেত্রে ডেল্টা এইচটা ডিফারেন্ট, ডেল্টা এইচ ড্যাশ হতে পারে সেক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে ডেল্টা এইচ ড্যাশ রোজি। তখন এই ইকুয়েশনটা থেকে আমাকে গ্যাসের চাপ নির্ণয় করতে হবে। এইটা হচ্ছে খোলামুখ ম্যানোমিটারের সাহায্যে করা যেতে পারে। কিন্তু যদি এমন হয়, এটা অন্যভাবে হতে পারে যে এই খোলামুখ ম্যানোমিটারটার জন্য এদিকের যে হাইটটা, সেই হাইটটা হয়তো এদিকের হাইটের থেকে কম হলো, মানে এই গ্যাসের চাপটা যদি তুলনামূলকভাবে কম হয়, সেক্ষেত্রে কি এদিকে এতটা উঠবে না, অনেক কম পরিমাণ উঠবে, সেই কেসটাও ক্রিয়েট হতে পারে। সেক্ষেত্রে জাস্ট ইকুয়েশনটা একটু চেঞ্জ হোক। যদি এরকম হয়, সাপোজ আমি যদি ধরি যে এই খোলামুখ ম্যানোমিটারটির ক্ষেত্রে কেসটা উল্টো হয়ে গেল, সামান্য ডিফারেন্ট খোলামুখ ম্যানোমিটারের ক্ষেত্রে হতে পারে। ওকে, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেসার খুব বেশি, এই পসিবিলিটিটাকে আমি ইগনোর করতে পারছি না, যে অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি খুব বেশি হয়, অবশ্যই বেশি, তাহলে এইদিকে যেহেতু পি অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করছে, তাহলে হতে পারে যে লিকুইডটা এইদিকে বেশি রয়েছে এইদিকের তুলনায়, হতে পারে লিকুইডটা এইদিকে বেশি রয়েছে। এই গ্যাসের যে চাপটা রয়েছে সেই চাপটা সত্ত্বেও, এই গ্যাসের যে চাপটা রয়েছে সেই চাপটা সত্ত্বেও, ওকে, এই চাপটা সত্ত্বেও সাপোজ এইদিকে হাইটটা বেশি আছে,
এইখানে আমি একটা হাইটের ডিফারেন্স পাচ্ছি এদিকের সঙ্গে, এইটা সেক্ষেত্রে ডেল্টা এইচ। তখন আমি দেখছি যে এইদিকে কেবলমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে কাজ করছে এই পয়েন্টে, বাট এইদিকে কি কি কাজ করছে, এই গ্যাসের যদি চাপ পি হয় তাহলে পি তো কাজ করছে এখানে, তার সঙ্গে সঙ্গে ডেল্টা এইচও কাজ করবে। তাহলে এইখানে পি প্রেসারের সঙ্গে আর ডেল্টা এইচ হাইটের জন্য যে প্রেসারটা কত হবে, ডেল্টা এইচ ইন্টু রো জি, এই দুটোই মিলে এই পি অ্যাটমসফিয়ারকে ব্যালেন্স করছে। তাহলে সেক্ষেত্রে যে ইকুয়েশনটা হবে প্রেসারের ইকুয়েশনটা বা যে গ্যাসের প্রেসারটা হবে সেটা পি অ্যাটমসফিয়ার মাইনাস ডেল্টা এইচ রয়েছে। কিন্তু আগের কেসটা তেমনি ছিল না, যদি গ্যাসের চাপটা খুব বেশি হয় হতে পারে এই দিকের হাইটটা বেশি হয়ে গেছে, সেটা হতে পারে, ডিপেন্ড করছে প্রেসারটার উপরে ইকুয়েশনটা কীরকম হবে। সাপোজ যদি এমন হয় যেটা আমি আগের ছবিটাতে এঁকেছিলাম, এখানে আবার পাশাপাশি আঁকছি যাতে করে বুঝতে সুবিধা হয়, যে এই যে ম্যানোমিটারটা রয়েছিল, ওকে, এইখানের কেসটা কীরকম, এইখানের কেসটা হচ্ছে যে যে এই দিকের হাইটটা বেশি ছিল এদিকের তুলনায়, হতে পারে ডিপেন্ড করছে যে এই যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটার প্রেসারের উপর ডিপেন্ড করছে এটা। এইখানে যে প্রেসারটা রয়েছে এই গ্যাসের প্রেসারটা যদি খুব বেশি হয়, ওকে, তাহলে এদিকে কিছুটা উঠিয়ে দিই, তখন হাইটের ডিফারেন্সটা এইদিকে পাচ্ছেন, এদিকে ডেল্টা এইচ হাইট পাচ্ছেন, আর এদিকে তো পি অ্যাটমসফিয়ার রয়েছে যেটা আমি আগে করলাম অলরেডি। তাহলে খোলামুখ ম্যানোমিটার কিন্তু দু ধরনের হতে পারে। তাহলে সেক্ষেত্রে এইখানে রয়েছে অনলি প্রেসার আর এইখানে রয়েছে পি অ্যাটমসফিয়ার প্লাস ডেল্টা এইচ। তাহলে সেখান থেকে ইকুয়েশনটা কেমন হচ্ছিল, পি ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার প্লাস ডেল এইচ রো জি, আদারওয়াইজ এটা হতে পারে। তাহলে সেটা ডিপেন্ড করছে প্রেসারটা কীরকম। আমাদের হাতে এখানে সবসময় একটা স্কেল থাকবে, সেই স্কেল অনুযায়ী আমাদের এখানে একটা স্কেল অলরেডি সেট করা থাকবে এই ম্যানোমিটারটাতে, সেই স্কেলটা আমরা শুধু দেখবো যে হাইটের ডিফারেন্সটা কোন দিকে আছে এবং কত আছে, তারপর আমরা সেই অ্যাকর্ডিং টু সেই বিষয়টা অনুযায়ী আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে আমরা গ্যাসের চাপটা পেয়ে যাবো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। ওকে, তাহলে যে ফিজিক্যাল প্যারামিটারগুলো ছিল, যে চারটা ফিজিক্যাল প্যারামিটার প্রেসার, টেম্পারেচার, ভলিউম এবং মাস, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার নেক্সট দিন আমরা গ্যাস লগুলো পড়বো, হ্যাঁ, বয়েলস ল, চার্লস ল, যেগুলোতে মেনলি কি